অনেকে প্রত্যাশা করছেন আরেকটু বিশদ বিশ্লেষণের, আরেকটু আপনাদের বোঝার সুবিধার জন্য আজকে আমরা সাম্প্রতিক সময়ে ডয়েচে ভেলেতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভির যে ইন্টারভিউ সেটি সম্পর্কে কথা বলবো, আল জাজিরার যে রিপোর্ট সেটির কিছু প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো, এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময় শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের বিষয়ে মুক্তিযোদ্ধা কাউন্সিল একটি সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়টি নিয়ে কথা বলবো। এবং আজকে আমাদের অতিথি বরাবর মতো আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ জনাব মাহমুদুর রহমান, মুসলিম সাংবাদিক। আপনারা অনেকেই বলেন যে আমি শুধু মাহমুদুর রহমানকে মুসলিম সাংবাদিক সম্পাদক বলে পরিচয় করিয়ে দিই, তার অনেক পরিচয় আছে। তার এত পরিচয় আমি মনে করি যে দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন তিনি একজন বুয়েটের পাশ করা একজন সিরামিক ইঞ্জিনিয়ার। তিনি বিনিয়োগ বোর্ডের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনি জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনি বাংলাদেশের বৃহৎ কর্পোরেট হাউস দীর্ঘদিন ধরে চালিয়েছেন। তো নানা অভিজ্ঞতা সমৃদ্ধ জনাব মাহমুদুর রহমান, তার সর্বশেষ পরিচয় বা যে পরিচয় আমি মনে করি তিনি নিজেও পরিচিত হতে ভালোবাসেন, একজন লেখক, একজন সাংবাদিক, একজন সম্পাদক। তো মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই। মাহমুদ ভাই, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আল জাজিরার যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে সরকারের একটি মাথা খারাপ অবস্থা আমরা দেখছি। তো সরকারের থেকে তার পারিষদ, তার অনুগত দালাল বৃন্দের ভূমিকা আরো তীব্র, তারা ইচ্ছে মতো নানা রকম ভাবে কথা বলছে। এর মধ্যে গতকাল ডয়েচে ভেলেতে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী যদি বলি, তার উপদেষ্টা গহর রিজভি একটি সাক্ষাৎকার দিয়েছেন। When you talk about torture, there is no documented evidence of torture to the best of my knowledge. I'm sure you want to change the subject, Dr. Rizvi, and I'm sure you want to talk good things about your country because that's what you're paid to do. That's why you're a government. That's why you're a government advisor. ডয়েচে ভেলের এই ইন্টারভিউতে মূলত আমি যেটা বুঝলাম, তাকে কিন্তু আনা হয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং একজন একাডেমিক হিসেবে। আপনারা জানেন যে গহর রিজভি কেমব্রিজ, অক্সফোর্ড নানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, অনেক ধরনের তার ব্যাপারে একটি সম্মানের বিষয়ে অনেকে নিশ্চিত করেন যিনি একজন শিক্ষিত মানুষ, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। কিন্তু তার যে ইন্টারভিউ আপনি তো দেখেছেন, একজন একাডেমিক হিসেবে তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে তিনি নিতান্তই দলীয় কর্মীর মতো সেগুলো জবাব দিচ্ছেন, বা আপনার পর্যবেক্ষণটা কি? তিনি একাডেমিক তো বটে, এটা তো মানতেই হবে। শুধু আপনি অক্সফোর্ড কেমব্রিজের কথা বললেন, তিনি হার্ভার্ডেরও শিক্ষক ছিলেন, কিন্তু তিনি তার একাডেমিক যে সম্মান সেটা হারিয়েছেন অনেক আগে। এবং কবে হারিয়েছেন এটা একটু স্মরণ করিয়ে দেই আপনাকে। 11-এর সময় যখন শেখ হাসিনা বন্দী ছিলেন, তাকে যখন পার্লামেন্টের একটা বিল্ডিং এ সম্ভবত ডেপুটি স্পিকারের বাড়িতে বন্দী করে রেখেছিল 11 জান্তা, যখন বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন তিনি স্পিকারের বাড়িতে বন্দী ছিলেন। সেই সময় জেনারেল মঈন এবং মঈন বা মাসুদ গংয়ের সাথে তার সাথে হাসিনার দর কষাকষি করবার জন্য গহর রিজভিকে নিয়ে আসা হয়েছিল আমেরিকা থেকে, এবং সেইখানে দুতিয়ালি করেছিল ভারতীয় হাই কমিশন, এবং সেই দুতিয়ালিতে তৎকালীন মার্কিন সরকারেরও সায় ছিল। তো গহর রিজভি তখন এসেছিলেন বাংলাদেশে। আসার পরে তখন একজন মেজর জেনারেল তখন হননি, তিনি তখন ব্রিগেডিয়ার ছিলেন, ডিজিএফ এর খুবই ক্ষমতাবান ছিলেন, তার নাম আমিন, ব্রিগেডিয়ার আমিন নামে সবাই তাকে চিনত। তো সেই ব্রিগেডিয়ার আমিন তাকে নিয়ে জেলখানার মধ্যে হাসিনার সাথে মিটিং করিয়েছিলেন, এবং এই মিটিং এর ফলশ্রুতিতেই কিন্তু হাসিনা পরবর্তী সময় বিদেশে যেতে রাজি হলো। আপনার তো মনে আছে যে জেল থেকে বেরোনোর পরে সে বিদেশে চলে গেছিল, এবং তারপরে আবার সে প্রণব মুখার্জির সহায়তায় বাংলাদেশে ফিরে এসেছিল। এবং সেই সময় বিদেশে যাওয়ার আগে সে বিমানবন্দরে বলেছিলেন শেখ হাসিনা যে মঈন ফখরুদ্দিন সরকারের সকল কাজকে তিনি আগাম বৈধতা দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে।
জি। তাহলে এই সমস্ত নাড়া কিংবা দর কষাকষি বা পরবর্তীতে শেখ হাসিনাকে একটা পাতানো নির্বাচন বা ম্যানেজ নির্বাচনের মাধ্যমে 2008 সালে ক্ষমতায় নিয়ে আসা, এই সমস্ত কাজ যেটা করেছিল তখন ভারতের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে, এবং সেখানে সমর্থন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি আগেই বলেছি, সেই সবকিছুর সাথে গভর্নর রিজভী সরাসরি জড়িত ছিলেন। কাজে এরপরে তো তার আর একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডের কথা আপনি বললেন, সেই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সম্মান তো তার আর থাকে না। তিনি তো এক কথায় বলতে গেলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের একজন কুশীলব ছিলেন বাংলাদেশে, এবং সেই কারণে আজকে 12 বছর ধরে 13 বছর চলছে এখন তিনি শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এবং শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করতে গিয়ে শুধু এবারই ডচে ভ্যালিতে যে তিনি প্রথম গেলেন তা না, এর আগে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে আল জাজিরাতে তিনি গেছিলেন মেহেদী হাসানের সাথে একটা অনুষ্ঠানে, এবং সেখানে মেহেদী হাসান তাকে এভাবেই কিন্তু তাকে চেপে ধরেছিল যেভাবে কালকে ডচে ভ্যালিকে ধরেছে। এবং ওনার যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো, তাহলে যখন টিম সেবাস্টিয়ান, যিনি ইন্টারভিউ করছিলেন ডয়চে ভেলেতে, তিনি যখন বললেন যে আপনি তো মিথ্যা কথা বলবেনই, কারণ আপনাকে টাকাই দেওয়া হয় সরকারের সাফাই গাইবার জন্য, তো একজন একাডেমিকের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। মানে তাকে শেখ হাসিনার একজন, মানে কি বলবো, একজন দালাল কিংবা একজন কর্মচারী হিসেবে কিন্তু ডয়চে ভেলে তাকে বিবেচনা করেছে, তাকে কিন্তু একাডেমি হিসেবে বিবেচনা করেনি। এবং করেনি কেন? তিনি তার সম্মান রাখতে ব্যর্থ হয়েছে। এবং ডয়চে ভেলে কি বলেছে কালকে, আমরা যদি সংক্ষেপে চিন্তা করি, কি বলেছে? যে এই সরকার একটা দুর্নীতিবাদ সরকার, এই সরকারের কোনো বিচার বিভাগ নাই, কারণ এই সরকার খুনি আসামিদের রাষ্ট্রীয় ক্ষমা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। এই সরকার সেনাবাহিনীকে ধ্বংস করেছে, কারণ এই সরকারের সেনাবাহিনী প্রধান একটি সন্ত্রাসী পরিবারের প্রধান ব্যক্তি। এবং এই সরকার সর্বতভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন করে চলেছে, অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এই সব প্রশ্ন কিন্তু কালকে ডয়চে ভেলের এই অনুষ্ঠানে তাকে করা হয়েছে। অর্থাৎ আমি যদি মোটামুটি একটা সাধারণ জ্ঞানও আমি সামারাইজ করি, যে কালকের এই ইন্টারভিউর পরে যে কোনো একজন শ্রোতা যে বাংলাদেশ সম্পর্কে জানে না, বাংলাদেশকে চেনে না, ধরে বাংলা সবাই জানে না, সে যদি এটা শোনে তাহলে মনে করবে বাংলাদেশ ইজ এ রোগ স্টেট, মানে দুর্বৃত্ত রাষ্ট্র। আমি ফেইল স্টেট বলছি না, কিন্তু ফেইল স্টেট হলো ব্যর্থ রাষ্ট্র, আমি বলছি ইটস এ রোগ স্টেট, একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এই রাষ্ট্র ক্ষমতায় দুর্বৃত্তরা বসে আছে, এবং সেই দুর্বৃত্তের প্রধানকে শেখ হাসিনা, এবং তিনি অন্য সব দুর্বৃত্ত দ্বারা পরিবেষ্টিত, তার মধ্যে একজন হচ্ছেন আজিজ, জেনারেল আজিজ এবং তার পরিবার। তো এটা বাংলাদেশের আর কোনো, কি বলবো, আর কোনো সম্মান আর নাই বাংলাদেশের জাতি হিসেবে, আমাদের আর বোধহয় নামার জায়গা নেই। শেখ হাসিনা প্রায় বলে থাকেন, এই দখলদার প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী প্রায় বলেন তিনি নাকি বাংলাদেশের খুব সম্মান বৃদ্ধি করেছেন 12 বছরে। আপনাকে গত 7 দিনের আমি নিউজ যদি আমরা দেখি, আপনিও সাংবাদিক, আমাকেও দেখতে হয়, তো আমরা 7 দিনে যদি সারা বিশ্বের আমরা একটু মিডিয়া গুলো দেখি, তাহলে কি দেখবো? শুরু করেন আপনি আল জাজিরা দিয়ে। আল জাজিরাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং তার যে কর্মকাণ্ড, তার যে ভাইদের যারা সিরিয়াল কিলার, সাইকোপ্যাথ বলেছে, আমি তাদেরকে বলি সিরিয়াল কিলার, তো এরা সিরিয়াল কিলার, এই সিরিয়াল কিলার দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে শেখ হাসিনা নিজে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, তাদের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ। এটা এসছে আল জাজিরাতে। আচ্ছা, গেল ডয়চে ভেলের নিউজ আপনারা দেখলেন, সেখানে কি বললো। তারপরে জাতিসংঘ কি বলেছে? কারণ বাংলাদেশ সরকার বলেছিল যে ইসরায়েল থেকে যে আড়ি পাতা যন্ত্র কেনা হয়েছে এটা নাকি জাতিসংঘের জন্য কেনা হয়েছে। জাতিসংঘ পরিষ্কার বলে দিয়েছে এটা সর্বৈব মিথ্যা, এবং বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে তার একটি তদন্ত হওয়া দরকার। এটা জাতিসংঘের থেকে বিবৃতি এসছে। এটা গেল জাতিসংঘের বক্তব্য। আজকের কথা যদি আমি বলি, আজকে ইকোনমিস্টে একটা নিউজ ছাপা হয়েছে, আপনি অনলাইনে গেলে দেখতে পারবেন কিছুক্ষণ আগে। জি, আমি আপনি দেখেছেন এটা, লন্ডন ইকোনমিস্ট। সেখানে কি বলেছে? যে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে সুযোগ সুবিধা, টাকা পয়সা কিছুটা বেতন ভাতা হিসেবে এবং বাকিটা দুর্নীতির সুযোগ দিয়ে
অর্থাৎ তাদেরকে অর্থ সম্পদ উপার্জনের উপায় করে দিয়ে তাদেরকে ধরে রেখেছে। অর্থাৎ মানে দি ইকোনমিস্টের মতো পত্রিকা বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৃতপক্ষে এরা রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করছে না, এরা সম্পূর্ণভাবে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই তো গত 7 দিনে বাংলাদেশের চিত্র। ডয়েচে ভ্যালেতে তো বলেই দিল যে এটা একটা, মানে আমি যেটাকে বলছি সামারাইজ করছি, রোগ স্টেট, একটা রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। তো এই হচ্ছে গত 7 দিনে বাংলাদেশের পরিচয় বহির্বিশ্বে। এবং সেই বহির্বিশ্ব পরিচয় কিন্তু কনক স্যার আর আপনি আমি দিচ্ছি না। আপনি আমি তো সরকারের ঘোষিত শত্রু, তারা তো বলেই দিয়েছে যে আপনি আমি আমরা ঘোষিত শত্রু। এটা কারা দিচ্ছে? ইন্টারন্যাশনাল মিডিয়া। ওই ইন্টারন্যাশনাল মিডিয়াটি এখন কি করার চেষ্টা চলছে? বাংলাদেশে ব্যান করার জন্য হাইকোর্টে কোনো এক উকিল মামলা করেছে, সেটা নিয়ে এখন রিট হয়েছে, রিটের পরে সেটা নিয়ে বিচার হবে। যেটা ডয়েচে ভেলেতে বলেছে যে আপনারা এই যে ইয়ের অভিযোগ, আল জাজিরার অভিযোগ, তার কোনো তদন্ত না করে আপনারা চরিত্র হনন করছেন। যে আল জাজিরা কত খারাপ, আল জাজিরা জামাতের টাকায় চলে, আল জাজিরা তারেক রহমান টাকায় নাকি চলে। তারপরে যে কথাগুলো বলেছে সেই ভদ্রলোক সামি বোধহয় তার নাম, সেই সামি কত খারাপ লোক, এই সমস্ত বক্তব্য দিয়ে সরকার চেষ্টা করছে তাদের দুর্নীতি ঢাকবার জন্য, তাদের অপকর্ম ঢাকবার জন্য। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ধরে ফেলেছে এদের, শেখ হাসিনার ঘাড় ধরে ফেলেছে যেভাবে, আমার মনে হয় না এখান থেকে শেখ হাসিনার আর মুক্তি আছে। সমস্যা হচ্ছে। জি মাহমুদ ভাই, আপনার এই ডয়েচে ভেলের এই টিম সেবাস্টিয়ানের ইন্টারভিউতে গভর্নর রিজভী, আমি খুব টানা সকালবেলা একটু যতটুকু শুনলাম, তাতে তিনি বেশ কয়েকটি প্রশ্ন রেজ করেছেন গভর্নর রিজভী। তিনি বলেছেন যে এই যে আল জাজিরার যে প্রতিবেদন, এটার সঙ্গে প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট কোথায়? প্রধানমন্ত্রীর কোনো ইনভলভমেন্ট নাই। তিনি বলেছেন যে ভাইয়ের অপরাধে কি ভাইকে অপরাধী করা যায়, এবং তিনি প্রশ্ন রেজ করেছেন যে ভাইদের ইনফরমেশন সরকারের কাছে থাকলে সরকার নিশ্চয়ই ব্যাপারে পদক্ষেপ নিত। আপনি কি মনে করেন তার এই জবাবগুলো নিয়ে? আমি জবাব একটা একটা করে দিয়ে দিই আপনাকে। অবশ্যই ভাইয়ের অপরাধের জন্য আরেক ভাই দায়ী না, কিন্তু সেই ভাই যদি আর্মির সেনাবাহিনী প্রধান হন এবং সেই ভাই যদি খুনি ভাইদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন, বিদেশে ব্যবসা করার ব্যবস্থা করে দেন, বিদেশে যারা বাংলাদেশি নাগরিক আছে তাদেরকে রীতিমতো থ্রেট করে যদি বলেন যে তার ভাইদের জন্য থাকা খাওয়া তাদের ব্যবসার ব্যবস্থা করে দিতে, তখন আর কিন্তু সেই ভাই নির্দোষ থাকে না, সেই ভাই একইভাবে দায়ী হয়ে যায়। এবং সেনাবাহিনী প্রধান ভাই যখন ইন্টারপোলে ঘোষিত সন্ত্রাসীদের দেখা করবার জন্য তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, যেমন তিনি হাঙ্গেরিতে গেছেন, হাঙ্গেরিতে তিনি হারিসের সাথে দেখা করেছেন, যার ভুয়া নাম হচ্ছে মোহাম্মদ হাসান। আবার তিনি মালয়েশিয়াতে গেছেন, সেখানে তিনি জোসেফের সাথে আনিস আহমেদের সাথে দেখা করেছেন। তখন আর কিন্তু তাকে আর নির্দেশ করার কোনো সুযোগ নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ভাই যখন বিডিআর চিফ ছিলেন তখন তিনি কি করেছেন? তখন হারিস যে তার ভুয়া আইডেন্টিটি কার্ড, এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, তার ভুয়া পাসপোর্ট, ভুয়া নামে পাসপোর্ট, এগুলো সব তিনি তার চেয়ারের শক্তি খাটিয়ে তিনি করেছেন। তখন তো তিনিও ফৌজদারি অপরাধী হয়ে গেছেন। অন্য কোনো দেশ হলে তো জেনারেল আজিজ তো অ্যারেস্ট হয়ে জেলখানে থাকার কথা। এটা গেল একটা। আর একটাতে আসি আমরা, যে শেখ হাসিনা নাকি কিছু করেন নাই। আপনার তো মনে আছে যে তার এক ভাই জোসেফ, যে সে জেলে ছিল এবং জেলে থাকা অবস্থায় তাকে জেলখানা থেকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। শেখ হাসিনা যদি এই সুপারিশ না করতেন, রাষ্ট্রপতি সাধারণ ক্ষমতা ঘোষণা করতে পারতেন না, করেছেন। এবং জেলখানা থাকা অবস্থায়, জেলে থাকা অবস্থায় তার পাসপোর্ট রেডি হয়েছে, তার ভিসা রেডি হয়েছে, এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয় করে দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কার নির্দেশে করেছে? শেখ হাসিনার নির্দেশে। সুতরাং এই সম্পূর্ণ অপরাধের সাথে শেখ হাসিনা জড়িত, এক। 2 নম্বর, হারিস তার বক্তব্যে একটা বলেছে যে শেখ হাসিনা বলেছে যে হারিস যা করতে চায় সেটা করার জন্য যেন বাংলাদেশে সরকার তার সহযোগিতা করে, এটা শেখ হাসিনার নির্দেশ। হারিস নিজে মুখে এটা বলেছে। 3 নম্বরে আসুন আপনি, শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন বা আওয়ামী লীগের নেত্রী ছিলেন 80-র দশকে, তখন এই হারিস, এই আনিস, এরা তার দেহরক্ষীর কাজ করেছে।
তার অর্থ হচ্ছে শেখ হাসিনা এই সম্পূর্ণ সিস্টেমের সাথে বা এই পরিবারের সাথে তিনি সম্পূর্ণভাবে জড়িত। এবং এই যে যত অপরাধ করা হচ্ছে, তারপরে হারিসের মাধ্যমে বা হারিসের সহযোগিতায় হাঙ্গেরি থেকে যে ইসরায়েলের যে যন্ত্রপাতি কেনা হলো, সেটা তো সরকারের মাধ্যমেই হয়েছে। কাজে প্রত্যেকটা কাজে শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে জড়িত। কাজে এটা বলার কোনো সুযোগই নাই যে শেখ হাসিনা এবং জেনারেল আজিজের এখানে কোনো করণীয় নাই। তারা সম্পূর্ণভাবে যে আমি যেটা বললাম রোগ স্টেট বাংলাদেশ, এই যে দুর্বৃত্ত, এই দুর্বৃত্তদের নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং এরা সবাই তার সাঙ্গপাঙ্গ। সুতরাং এবার আপনার আরেকটা কথা মনে রাখা দরকার যে জেনারেল আজিজ টেলিফোনে তার বন্ধুকে বলেছেন যে আমার ভাইয়েরা না থাকলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারত না। 80-র দশকে আওয়ামী লীগ রাজনীতি করেছে তার ভাইদের ছত্র ছায়, এটা হচ্ছে জেনারেল আজিজের টেলিফোনে দাবি। তো তার ভাইদের ছত্র ছায় রাজনীতি করার অর্থ কি? অর্থ হচ্ছে সন্ত্রাসীদের ছত্র ছায় রাজনীতি করা, অর্থাৎ শেখ হাসিনা নিজেই সন্ত্রাসী। কাজে বাংলাদেশের বর্তমান সরকার এখন একটা সন্ত্রাসী সরকার, ইট ইজ এ স্টেট টেরর। এই কথাগুলো এখন আমাদের সবার বলতে হবে যে বাংলাদেশ এখন একটা স্টেট টেরর চলছে এই দেশে। সুতরাং স্টেট টেররের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আন্তর্জাতিক ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই শেখ হাসিনার বিরুদ্ধে। জি, জনাব মাহমুদুর রহমান, আপনি যেটি বলছিলেন তার সঙ্গে আমি যদি একটু সাপ্লিমেন্ট করি, একজন সেনা প্রধান, একজন দেশ রক্ষা বাহিনীর প্রধান হিসেবে তার সন্দেহভাজন পলাতক ভাইদের তার উচিত ছিল আইনে সুপর্দ করা, আইনের মাধ্যমে আইনে সুপর্দ করা। তিনি সেটি না করে ভুয়া পাসপোর্ট বানিয়ে দিয়েছেন, ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন, নাম পরিবর্তন করে দিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনার প্রসঙ্গে আপনি বলছিলেন, এবং আমি যদি একটু যোগ করি যে কর্নেল শহীদের সঙ্গে জেনারেল আজিজের যে ফোন আলাপ, সেখানে জেনারেল আজিজ বলছেন যে রাষ্ট্রপতি তাকে 9 মাস আগেই কনফার্ম করেছে যে হি উইল বি দ্য নেক্সট আর্মি চিফ, এবং এই সময়ের মধ্যেই তার ছোট ভাই জোসেফকে ক্ষমা টমা করে যেন তার এই পদটাকে একটু নিষ্কুলুষ করা হয়। তো তাতে তো বোঝা যায় যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো রাষ্ট্রপতি এই কাজ করে নাই, রাষ্ট্রপতির সেই ক্ষমতাই নাই। সো প্রধানমন্ত্রী ইনভলভমেন্ট নাই, এই কথাটা বোঝার জন্য কি আমাদেরকে কি রকেট সায়েন্স পড়তে হবে কিনা আল্লাহ জানে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে খড়কুটো ধরে বাঁচার প্রচেষ্টা। মানুষ যখন দূরে যায় সমুদ্রে, তখন খড়কুটো ধরে বাঁচতে চায়। তো এই সরকার তাদের কুকর্মের সমুদ্রে নিজেরাই ডুবে যাচ্ছে। তো এখন সেখান থেকে বাঁচার জন্য গহর রিজভী এই ধরনের একজন বয়স্ক মানুষ, আমারই বয়স হয়েছে, আমারই 67 বছর বয়স, গহর রিজভীর বয়স বেড়ে 75-এর কাছাকাছি। এই ধরনের একজন বৃদ্ধ ব্যক্তি, একজন আপনি বললেন একাডেমিক, অবশ্যই তিনি বড় বড় জায়গায় প্রফেসর ছিলেন, তিনি কিভাবে এই ধরনের মিথ্যা দাবি করতে পারেন এটা ভাবা যায় না। মানে জীবনে এত সম্মান অর্জন করার পরে ধরুন গহর রিজভীর ছাত্রছাত্রী যারা, তারা এখন দেশের বিভিন্ন দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে কাজ করছেন বা যতটুকু জানা যায়, তো সেখানে তার এই মিথ্যাচার তার নিজের ক্রেডিবিলিটিকে শূন্যের কোঠায় নিয়ে গেছে। এবং মাহমুদ ভাই, আপনি জানেন কিনা জানি না, মাঝখানে আমরা একটু শুনতে পাচ্ছিলাম যে ইন্ডিয়ান প্রেসক্রিপশন হচ্ছে নেক্সট নির্বাচনের আগে গহর রিজভীকে বাংলাদেশের প্রেসিডেন্ট করা, ডক্টর আব্দুল হামিদ। কারণ 2023-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, ইন্টারন্যাশনালি সেটিকে মিনিমাইজ করার জন্য বা যোগাযোগ করার জন্য হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছে গহর রিজভীকে রাষ্ট্রপতি করা হলে তিনি হয়তো কিছু জিনিস মিট আপ করতে পারবেন। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি, গহর রিজভী কিন্তু ব্রিটিশ সিটিজেন এবং তিনি তার এই পাসপোর্ট জমা দিয়েছেন বা নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেরকম তথ্য কিন্তু আমাদের কাছে নাই। আপনি যদি একটু মন্তব্য করেন। না, এখানে বড় কথা হলো যে 2023 পর্যন্ত এই দখলদার প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে আমাদের আর মুখ লুকানোর জায়গা থাকবে না। মানে বাংলাদেশের জনগণ এতই মেরুদণ্ডহীন হয়ে গেছে যে এত কিছু জানার পরেও শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে, বা আমরা তারপরেও আন্দোলনে নামবো না, বা একে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করবো না, এতটা মেরুদণ্ডহীন বাংলাদেশিদের আমি এখনো ভাবতে চাচ্ছি না। এটা গেল এক। আর দ্বিতীয় হলো যে গহর রিজভী, আরেকটি তথ্য আপনি বোধহয় জানেন যে ওনার স্ত্রীও কিন্তু বিদেশি। তো সেক্ষেত্রে আমি জানি না বাংলাদেশ সংবিধানে কোন বিদেশি স্ত্রী থাকলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, এরকম কোন আইন আছে কিনা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। একসময় আইন ছিল
যে আপনি অ্যাম্বাসেডর পদে যদি যান তাহলে বিদেশি স্ত্রী থাকলে আপনি অ্যাম্বাসেডর হতে পারবেন না। এই আইনটি পরিবর্তন করা হয়েছিল 1/11 সময় এবং বিশেষ এক ব্যক্তির জন্য। তিনি হলেন সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্যের স্ত্রী রাশান। তো 1/11 যে ষড়যন্ত্র, এটার সাথে দেবপ্রিয় জড়িত ছিল। দেবপ্রিয় প্রথম আলোর কি নাম, মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আলম, এরা সবাই জড়িত। এরা তো এক গ্রুপ, এরা সবাই জড়িত ছিল। তো 1/11 সরকার তার পুরস্কার স্বরূপ দেবপ্রিয়কে যখন ইউনাইটেড নেশনস এর অ্যাম্বাসেডর করে পাঠালো তাকে জেনেভায়, তখন দেখা গেল যে তার স্ত্রী তো রাশান, সে তো এই পদে যেতে পারবে না। তখন তার জন্য বাংলাদেশে আইন পরিবর্তন করা হয়েছিল। এভাবেই বাংলাদেশের সমস্ত স্বাধীনতা সবকিছু বিসর্জন গেছে আর কি। তো গভর্নর রিজভিকে প্রেসিডেন্ট করার চেষ্টা করতেই পারে। হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে রাম শ্যাম যদু মধু যাকে ইচ্ছা তাকেই সে প্রেসিডেন্ট করতে পারে। প্রেসিডেন্ট তো হাতের পুতুল ছাড়া আর কিছু না শেখ হাসিনা। তো এবং সে কি আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করবে আমি জানি না, তবে আন্তর্জাতিক যোগাযোগের গল্পটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে 1/11 সময় আর্মির সাথে পুরো যোগাযোগ বা দর কষাকষি তো গভর্নর রিজভি করিয়েছিল এবং গভর্নর রিজভি বহুদিন ধরে ভারতীয় কানেকশন মেনটেন করেন, এটা তো সবাই জানেন। এবং গভর্নর রিজভি কিন্তু বাংলাদেশের মানুষও নন, তিনি কিন্তু ভারত থেকেই বাংলাদেশে এসেছেন। তিনি বা তার পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশি নন বা বাঙালি নন। তারা এই যে এত বাঙালি বাঙালি করে শেখ হাসিনা, গভর্নর রিজভি নিজেই তো বাঙালি না। তো কাজেই আমি ধরেই নিচ্ছি যে তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিবিড় যোগাযোগ আছে। কাজে এই প্রচেষ্টাতে ভারত চালাতেই পারে, এছাড়া তার আমার কাছে আর আলাদা কোনো তথ্য নেই। না, এটা আমার কাছে যে সোর্স থেকে ইনফরমেশনটা আসছে খুব গুরুত্বপূর্ণ সোর্স, এবং আমি তো আমার সোর্সের উপর যতটুকু বিশ্বাস করি তাতে আমার মনে হয় যেন ওদিকেই যাচ্ছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, যেটি মনে হয় আর কি। তো যারা মাহমুদুর রহমান, আমরা অন্য প্রশ্নে যাব, তার আগে আপনাকে একটু বলতে চাই, এই যে ধরুন ডয়েচে ভেলের যে ইন্টারভিউ আজকে আমরা দেখলাম গভর্নর রিজভির, বা এখানে ডয়েচে ভেলের যে অবস্থান, ডয়েচে ভেলের বাংলা সার্ভিসের অবস্থান কিন্তু ঠিক তার বিপরীতই মনে হয়। আমাদের বিবিসির বাংলা সার্ভিসের অবস্থান, আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিসের অবস্থান কেন যেন মানে হাসিনামুখী, হাসিনার প্রতি এক ধরনের আনুগত্য তারও প্রদর্শন করতে চায়। তো মাদার জায়গাটা থেকে এই যে ডিফারেন্সটা আপনি কিভাবে দেখেন? আপনার কোনো অবজারভেশন আছে কিনা? আমার ধরুন বহুদিন ধরে আমি ফলো করছি এদের কাজ কারবার, এই সমস্ত মিডিয়া। আপনি যদি খেয়াল করেন এই মিডিয়াতে চাকরি কারা পায় বাংলাদেশে যারা চাকরি পায় তারা প্রধানত হচ্ছে ইসলাম বিদ্বেষী, ভারতপন্থী এবং আওয়ামী লীগের দালাল। এদের বাইরে কিন্তু এখানে চাকরি পাওয়া খুব ডিফিকাল্ট এবং প্রত্যেকে বেশিরভাগই তাই। দু একজন ব্যতিক্রম থাকতে পারেন, যেমন ভয়েস অফ আমেরিকাতে মতিউর রহমান চৌধুরী আছেন, মানব জমিন, তাকে আমি এর মধ্যে ফেলতে চাচ্ছি না, বা তিনিও কিন্তু ছাত্রলীগের লোক। আপনার মনে রাখতে হবে যে তিনি ছাত্র জীবনে কিন্তু ছাত্রলীগ করতেন মতিউর রহমান চৌধুরী। কাজে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের লোকই বিবিসি, ডয়েচে ভেলে, এবং ডয়েচে ভেলেতে যে আছে সে সারা জীবন শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। সে যখন বাংলাদেশে সাংবাদিকতা করতো, সম্ভবত সে প্রথম আলোতে ছিল, আমি যদি ভুল না বলে থাকি, সে প্রথম আলোর সাংবাদিক ছিল। তারপরে সে সালমান রহমানের ইন্ডিপেন্ডেন্টে গেছিল। কাজে এর পুরোটা সময়ই সে কাজ করেছে ভারতের স্বার্থ রক্ষায়। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যখন হেফাজতের আন্দোলন হয় বা শাহবাগের সেই নাস্তিক্যবাদী শাহবাগী গ্রুপের অভ্যুত্থান ঘটে, তখন কিন্তু এই ভদ্রলোক তিনি পুরোপুরি শাহবাগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং তার যে টেলিভিশন, তখন তিনি ইন্ডিপেন্ডেন্ট সালমান রহমানের টেলিভিশনে তিনি প্রতিনিয়ত হেফাজতের বিরুদ্ধে বিষোদ্গার করতেন। তিনি আমারও অনেক বিষোদ্গার করেছেন, কারণ আমার দেশের অবস্থান ছিল হেফাজতের পক্ষে। তো সেই কারণে আমি জেলে থাকা অবস্থাতেও তিনি প্রচুর অনুষ্ঠান করেছেন। আওয়ামী লীগের লোকজন গেছে সালমান রহমানের টেলিভিশনে গিয়ে আমাকে নানা রকম আমার বিরুদ্ধে কথা বলেছে, তাতে কোনো সমস্যা নাই। আমি এটা বলছি তার রাজনৈতিক চরিত্র বোঝার জন্য। তো প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই অবস্থা, এই সমস্ত চ্যানেলগুলোতে। এবং যখনই কোনো অন্য ভিন্ন মতের লোকজন যায় সেখানে, তখন কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে লবি নিয়োগ করা হয় তারা যেন ওখানে চাকরি করতে না পারে। যেমন একটা নাম আপনাকে বলি, ডক্টর মাহমুদ আলী।
ডক্টর মাহমুদ আলী বিবিসিতে ছিলেন, কিন্তু ডক্টর মাহমুদ আলীর বিরুদ্ধে বাংলাদেশ পুরো সরকার, হাসিনা সরকার এমন ভাবে বিবিসিতে চাপ প্রয়োগ করলো যে শেষ পর্যন্ত ডক্টর মাহমুদ